জুলাই মাসের শেষ সপ্তাহে একটি উইকেন্ড ট্রিপের জন্য আমরা যাচ্ছি উড়িষ্যা। ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আমরা যাচ্ছি উড়িষ্যার দারিংবাড়ি। বহুল চর্চিত একটি জায়গা হলো দারিংবাড়ি, যাকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। সেই উদ্দেশ্যেই আমরা এখন ব্রহ্মপুরের উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসেছি হাওড়া স্টেশন থেকে রাত 10:50 হাওড়া ব্যাঙ্গালোর SMVT এক্সপ্রেস। সকাল 7:30টায় ব্রহ্মপুর পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন অসম্ভব লেট করার জন্য আমরা প্রায় 10:10 পৌঁছালাম ব্রহ্মপুর স্টেশনে। এবারে আমাদের টিম মেম্বার হচ্ছে 31 জন এবং সকলেই মহিলারা। আমরা একে একে বিভিন্ন কোচে ছিলাম এবং নেমে পড়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওভারব্রিজের দিকে। ওভারব্রিজ দিয়েই পার হতে হবে আমাদের, তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গাড়ি ধরতে হবে। আগে থেকেই বলে রাখা গাড়ি এসে আমাদের জন্য ওয়েট করছে। উইমেন্স ট্রাভেল ক্লাব কলকাতার বর্ষাকালের এটি দ্বিতীয় ট্যুর। প্রথম ট্যুরটি ছিল অজন্তা ইলোরা। এখন আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে বাইরের দিকে চলে যাচ্ছি এবং গাড়ি করে সোজা চলে যাব 120 কিলোমিটার দূরে অবস্থিত দারিংবাড়িতে। আর পথে দেখে নেব খুন্টেশ্বর মহাদেব মন্দির এবং এখানে একটি বিশাল জলাধার আছে, যেটাকে বিজু পট্টনায়ক ড্যাম বলা হয়। সেই জলাধারেও আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখে নেব। তাহলে চলুন আমাদের সাথে ভার্চুয়াল ট্যুর করতে দারিংবাড়ি। সঙ্গে পর্যাপ্ত শুকনো খাবার রাখতে ভুলবেন না যেন, কারণ এখানে কিন্তু রাস্তাঘাটে বিশেষ দোকানপাট আপনি পাবেন না। আর রাখতে হবে জলের বোতল। আমরা ট্রেন থেকেই সব কিনে ব্যাগ ভর্তি করে নিয়েছিলাম, কারণ পথে সময় নষ্ট করতে আমরা চাই না, কারণ আমাদের ট্রেন অলরেডি অনেকটা লেট করেছে, সেই জন্য আমরা অনেকটাই পিছনে। বর্ষাকালে দারিংবাড়ি আসার দুটো কারণ। একটি হলো এখানকার বিভিন্ন জলপ্রপাতগুলি এই সময় সবথেকে সুন্দর রূপ ধারণ করে প্রচুর বৃষ্টির জল পেয়ে, আর দ্বিতীয় হলো বৃষ্টির জলে এখানকার সবুজের গালিচা এবং ঘন চিরহরিৎ জঙ্গল আরও গাঢ় সবুজ হয়ে ওঠে। সেটা দেখতে ভীষণই ভালো লাগে। তাছাড়া রোদ্দুর কম থাকার কারণে উড়িষ্যার যে খড় গরমের কষ্ট, সেই কষ্টও কিন্তু বর্ষাকালে হয় না। প্রায় 2.5 ঘন্টা টানা গাড়ি ছোটার পর আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্যে। এখানে বলে রাখি, প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 10 টাকার অধিক নয়, তবে টিকিট মাস্ট, সে আপনি জলপ্রপাতেই যান বা মন্দিরেই যান। এখন আমরা চলে এসেছি পাহাড়ের টিলার মাথায় অবস্থিত খুন্টেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটা দেখে মনে হলো নতুনভাবে সংস্কার করা হয়েছে, উঠোন বাঁধানো হয়েছে এবং রং করা হয়েছে মন্দির গাত্রে। খুব সুন্দর লাগলো মন্দির। তবে ভেতরের গর্ভগৃহে আমরা ঢুকতে পারলাম না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, প্রায় দুপুর 1টা। তাই ঠাকুর মশাই মন্দিরে তালা দিয়ে চলে গেছেন। তবে জানলা দিয়ে আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই সুবিশাল জলাধারটি, যেটার একটি বার্ডস আই ভিউ পাওয়া যাবে এই মন্দিরের পাশেই ওয়াচ টাওয়ারে উঠে। এখনও আমরা ওয়াচ টাওয়ারে উঠিনি। দূর থেকে এই নীল পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগছিল, আর তার সঙ্গে বর্ষাকাল বলে সূর্যের তেজ একদম ছিল না এবং অদ্ভুত একটা ছায়া ঘেরা ঠান্ডা পরিবেশ আমাদেরকে যেন গিলে খেতে আসছিল। জায়গাটা ছেড়ে আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু সময় তো বেশি নেই, তাই 1 ঘন্টার মধ্যে আমরা মন্দির দেখে ছবি তুলে পাশের ওয়াচ টাওয়ারে চলে এলাম। এখানে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেটির নাম বিজু মিনার। বিজু পট্টনায়কের নাম অনুযায়ী এই স্থানটির এমন নাম হয়েছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এটাকে বাবা সিদ্ধেশ্বর ধামও অনেকে বলে থাকেন। আর এখান থেকে যে এই অসাধারণ ড্যামের দৃশ্য দেখা যায়, সেই ভিউ পয়েন্টটির নাম হলো সোরাদা ভিউ পয়েন্ট। আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন ব্রহ্মপুরের কাছে অবস্থিত সোরাদা ভিউ পয়েন্ট, তাহলে এই স্থানটিতে আপনারা পৌঁছাতে পারবেন।
ওয়াচ টাওয়ারের 3টে লেভেল রয়েছে। প্রথম লেভেল থেকে বিশেষ কিছু দেখা যায় না, বড় বড় গাছের অবস্ট্রাকশন রয়েছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় লেভেল থেকে এই অসাধারণ পাখির চোখের দৃশ্য দেখতে পাওয়া যায়। চারিদিকের অনেক দূর অবধি বিস্তৃতি দেখা যাচ্ছে। এখন একদমই হেজ নেই। পলিউশন লেভেল বর্ষাকালে একদম কম থাকার কারণে পরিষ্কার দেখা যায় অনেক দূর অবধি খালি চোখেই। আমরা দূরবীন ছাড়াই সাধারণ ক্যামেরায় দেখতে পাচ্ছি কত দূর অবধি নীল সবুজ পাহাড়ের গালিচা। মন্দির চত্বরেই একটি চিলড্রেন্স পার্ক ছিল এবং সুযোগ পেয়ে রিভু একটু খেলে নিল, কারণ এক টানা গাড়ির জার্নি বড়দের কাছেও যেমন বিরক্তিকর, ছোটদের কাছে তো আরোই। এখন আমরা ঘন অরণ্যের বুক চিরে এগিয়ে চলেছি দারিংবাড়িতে আমাদের হোটেল স্নো ক্রিকের উদ্দেশ্যে। এখানে বলে রাখি যে দারিংবাড়ির হোটেল স্নো ক্রিক নিয়ে একটি রিভিউ ভিডিও আমি প্রকাশ করেছি গতকাল। যারা এখনও দেখেননি দেখে নেবেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তাছাড়া পিন করা কমেন্টেও সেই হোটেল রিভিউয়ের লিংক দিয়ে রেখেছি। যারা এই হোটেলে থাকতে চান তারা প্রোজ অ্যান্ড কনসগুলো একবার দেখে নিন বুক করার আগে। হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর 3:30 বেজে গেছিল। তাই প্রথমেই রুমে না গিয়ে আমরা ঠিক করলাম লাঞ্চ করে নেব আগে, কারণ ভীষণ খিদে পেয়েছিল। বিস্কিট কেক খেয়ে আর কতক্ষণই বা কাটানো যায়। কান্ধামাল উপজাতির 2 জন বয়স্ক মহিলারা আমাদের সাদরে অভ্যর্থনা জানালো হোটেল স্নো ক্রিকে, এবং এদের আমরা অনেক ছবি তুলেছিলাম। হোটেলের বাগান থেকে শুরু করে রিসেপশন এরিয়া, ডাইনিং হল, প্রতিটি জায়গায় ছিল ভীষণ যত্নে পরিপাটি করে সাজানো, এবং সবথেকে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তাই এই হোটেলটি আমাদের খুবই ভালো লেগেছিল। 4-5 রকমের নিরামিষ আইটেম আর তার সঙ্গে মাছ ছিল দুপুরের মেনুতে। রোজই দুপুরবেলা মাছ দেওয়া হবে সেটা শুনলাম, আর রাতে প্রত্যেক দিনই চিকেন থাকবে। আলু পটলের তরকারি, শুক্তো, ডাল, দই বেগুন, চাটনি, আরও কত কী। এরপর খেয়ে দিয়ে আমরা চলে এলাম হোটেল রুমে, আর রুমে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমাদের আবার ঘুরতে যাওয়া আছে এই দুপুরবেলায়। আপনারা যদি বিশ্রাম নিয়ে রিল্যাক্সে দারিংবাড়ি ঘুরতে চান তাহলে কিন্তু 2 রাত 3 দিন যথেষ্ট নয়, তার জন্য লাগবে 3 রাত 4 দিনের প্যাকেজ। সেইভাবেই আপনারা হোটেল ম্যানেজারের সাথে কথা বলে নেবেন, উনি সব রকম ব্যবস্থা করে দেবেন। আমাদের ছিল 2 রাত 3 দিনের প্যাকেজ এই দারিংবাড়িতে, সেই জন্য আমাদের পুরো প্রোগ্রামটাই একদম কম্প্যাক্ট, মানে প্রত্যেক দিনই সকাল বিকেল ঘুরে বেড়ানো। এখন চলে এসেছি আমরা দারিংবাড়ি নেচার পার্কে। এটি হোটেলের বেশি দূরে নয়, কাছেই, কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, সেই জন্য আমরা কয়েকজন গাড়িতেই থেকে গেছিলাম। এই নেচার পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে বাটারফ্লাই পার্ক, আর এই দুটো পার্কেই ঢুকতে গেলে কিন্তু দুটো আলাদা এন্ট্রি টিকিট কাটতে হবে, মূল্য 10 টাকা করে। বর্ষায় বেড়াতে এলে বৃষ্টিকে ভালোবাসতে হবে, না হলে এই বৃষ্টিকেই মনে হবে দুর্ভোগ। যাই হোক, প্রথম দিন আমাদের শেষ হলো। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা উঠে পড়েছি গাড়িতে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, সঙ্গে উপমা, রাভা ইডলি আর মেদু বড়া, অনেক কিছু ছিল জলখাবারে, আর তার সঙ্গে ছিল গরম ধুমায়িত চা। সেই সব খেয়ে টেয়ে আমরা এখন গাড়িতে করে এগিয়ে চলেছি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তবে খুবই আরামদায়ক, ঠান্ডা শীতল পরিবেশ, সেইটাই বিশেষ করে আমাদের আকর্ষণ করেছিল এই দারিংবাড়িতে। জুলাই মাসে কলকাতায় সবাই এসি চালিয়ে ঘুমোচ্ছে, সেখানে আমরা দারিংবাড়িতে এসে ফ্যান বন্ধ করে কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছি। সেটাই কি একটা বিশাল ব্যাপার নয়? চলে এসেছি প্রথম গন্তব্য আজকের আমাদের, মান্দাসারু ওয়াটারফলস।
মান্দাসারু ভ্যালিতে অবস্থিত মান্দাসারু ওয়াটারফলসে যেতে গেলেও কিন্তু জনপ্রতি 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতর দিয়ে লাল মাটির রাস্তা চলে গেছে ঘন জঙ্গলের বুক চিরে, সেখান দিয়েই হেঁটে পৌঁছাতে হবে মান্দাসারু ওয়াটারফলস। আর রাস্তাটা কিন্তু নিতান্তই সহজ ছিল না। যদিও বোর্ডে লেখা ছিল 400 মিটার হাঁটা, কিন্তু হাঁটতে গিয়ে আমরা দেখলাম 1 কিলোমিটারের এতটুকুও কম হবে না, বরঞ্চ বেশিই হবে রাস্তাটি। আর বর্ষাকালে পচা পাতা আর কাদায় হয়ে উঠেছিল বেশ চ্যালেঞ্জিং। তবে আমাদের কাছে ছিল এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার। রিভুকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম আর আমি ছাতা মাথায় ধীর পায়ে নেমে চলেছিলাম ঝর্ণার দিকে। পুরো পথটাই উতরাই ছিল, এবার ফেরার পথটা হবে পুরোটাই চড়াই। মান্দাসারু ওয়াটারফলসে একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারের পর আমরা গাড়ি করে চলে এলাম অনতি দূরেই অবস্থিত মান্দাসারু নেচার ক্যাম্প, যেখানে রয়েছে দুটি ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি কেউ দারিংবাড়ি টাউনের বাইরে অফবিট জায়গায় থাকতে চান, তাহলে এই মান্দাসারু নেচার ক্যাম্প বুক করতে পারেন। কিভাবে বুক করবেন সেই তথ্য আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। চলুন মান্দাসারু ভ্যালিতে অবস্থিত মান্দাসারু নেচার ক্যাম্পের ভেতর ঢুকে আমরা ম্যাগনেটিক হিল দেখে নিই। এই পুরো জায়গাটাকেই বলা হয় সাইলেন্ট ভ্যালি অফ ওড়িশা। কেন বলা হয় সাইলেন্ট ভ্যালি সেটার সঠিক তথ্য আমি পাইনি, তবে এই ম্যাগনেটিক হিল থাকার কারণে পুরো জায়গাটাই নো ফ্লাইং জোন। কোনো হেলিকপ্টার, জেট বা এরোপ্লেন এই জায়গার ওপর দিয়ে উঠতে পারবে না, কারণ উড়লেই হবে অ্যাক্সিডেন্ট। এই সামনে যে বিশাল পাহাড়টা, এই পাহাড়ের ভেতরেই রয়েছে এক বিশাল আকৃতি ম্যাগনেট। কেউ যদি এই অসাধারণ সুন্দর মান্দাসারু ভ্যালিতে থাকতে চান, ecotourorissa.com এর মাধ্যমে অনলাইন বুক করতে হবে। আরও অনেক অনলাইন পোর্টাল আছে, তার মাধ্যমেও আপনারা বুক করতে পারেন, তবে স্ট্রিক্টলি অনলাইন বুকিং হয়, কোনো রকম অফলাইন বুকিং হয় না। এরপর আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বর্ষায় জঙ্গল বেড়ানোর কিন্তু মজাই আলাদা, সেটা আশা করি আপনারা এই ভিডিও দেখে খানিকটা বুঝতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর তো নিশ্চয়ই থাকে, যেমন রাস্তা খুবই খারাপ হয়ে যায় বর্ষাকালে, এবং জঙ্গলে যেতে গেলে এই যে আমরা যেমন দল বেঁধে যাচ্ছি সেভাবে গেলে কিন্তু রিস্ক অনেকটাই কম থাকে। এসে পড়েছি এমু পার্ক। এই এমু পার্কে এসে আমরা খুবই হতাশ হয়েছিলাম, কারণ এত জার্নি করে এসে আমরা মাত্র 6টি এমু পাখি দেখতে পেলাম। এখানে কিন্তু আর বিশেষ কিছুই নেই, সেই জন্য আপনারা কিন্তু এই জায়গাটিকে স্কিপ করতে পারেন। সময় নষ্ট, পয়সাও নষ্ট। গোটা এমু পার্কে মাত্র 5-6টা এমু পাখি রয়েছে, আর রয়েছে থাকবার ব্যবস্থা, যেগুলো প্রত্যেকটাই লাক্সুরিয়াস টেন্ট এবং যেগুলো তালাচাবি দিয়ে আটকানো ছিল। হ্যাঁ, আপনারা যদি এখানে রাত্রিবাস করেন তাহলে নিশ্চয়ই একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হতে পারে, তবে ব্যবস্থাপনার অভাব সুস্পষ্ট লক্ষ্য করলাম। একটি স্টাফও আমরা ধারে কাছে দেখতে পাইনি। এখানেও আমাদের 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়েছিল, আবার কোথাও কোথাও গাড়ির পার্কিং চার্জও লেগেছিল। এমু পার্কের ভেতর যদি লাক্সুরিয়াস টেন্টে আপনারা রাত্রিবাস করতে চান, তাহলে বুকিংয়ের ডিটেলস এখন স্ক্রিনে দিয়ে দিলাম। প্যানাসিয়া ইকো রিসর্টস এমু পার্ক, এখানে ফ্যামিলি রেস্টুরেন্টও রয়েছে, তবে বর্ষাকাল অফ সিজন হওয়ার জন্য কিন্তু একটিও ট্যুরিস্ট এখানে ছিল না। এরপর চলে এসেছি লাভার্স পয়েন্ট। এখন বাজে দুপুর প্রায় 2টো। আমরা সেই সকাল 8টা থেকে ঘোরা শুরু করেছি। একটা জায়গা এত দূরে দূরে অবস্থিত, সেই জন্য কিন্তু আমাদের সময়ও লেগে যাচ্ছিল প্রচুর, এবং প্রত্যেকটা স্পটেই কম বেশি হাঁটা পড়ছিল। এখানেও অনেকটা স্ট্রেচ রয়েছে হাঁটার, প্রায় 1.5 কিলোমিটার। ছোট গাড়ি হলে কিন্তু চলে যেত, কিন্তু আমরা যেহেতু 20 সিটার ট্রাভেলারে ঘুরছি, ট্রাভেলার গাড়ি এই পথে যাবে না। আর বর্ষাকালে গোটা কাঁচা রাস্তাটা কাদায় কাদা হয়ে যায়, সেই জন্য 11 নম্বর বাসই ভরসা।
তবে এখানে যা বুঝলাম এটি একটি ভিউ পয়েন্ট এবং পুরো পথটা আমরা যেতেও পারিনি, অসম্ভব কাদার কারণে পা স্কিড করছিল, তাই অর্ধেক পথ গিয়েই আমরা ফিরে এলাম। এই বর্ষায় এই লাভার্স পয়েন্ট কিন্তু আরেকটি ওয়েস্ট অফ টাইম। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখানকার কাঁচা রাস্তার, তার সঙ্গে চলছে ঝিরঝির করে বৃষ্টি। এই লাস্টের দুটো স্পট এমু পার্ক এবং লাভার্স পয়েন্ট আপনারা স্কিপ করতে পারেন, কারণ সত্যিই এই দুটো জায়গায় দেখার মতো কিছুই ছিল না। এরপর হোটেলে গিয়ে লাঞ্চ সেরে নিয়ে একটা ছোট্ট আধ ঘন্টার ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের সেকেন্ড হাফের ট্যুরে। আর সেকেন্ড হাফের ট্যুরে আমরা প্রথমেই এসে পৌঁছালাম যে জায়গাটিতে, সেটি হলো কফি প্লান্টেশন। এটাকে স্পাইস পার্ক বলা ভালো, কারণ কফি গাছের পাশাপাশি এই কফি প্লান্টেশন পার্কে ছিল গোলমরিচের গাছ। অসাধারণ থোকা থোকা গোলমরিচ ঝুলে ঝুলে ছিল লতানো এই গোলমরিচের গাছ থেকে। দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আমরা এই বর্ষায় দারিংবাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর সেই ঘুরে বেড়ানোর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সহ ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই কফি পার্কে হাঁটাহাঁটি করে কিন্তু আমাদের বেশ রিল্যাক্সড লাগছিল, কারণ এখন বৃষ্টিও হচ্ছিল না। তবে সুন্দর মেঘাচ্ছন্ন ঠান্ডা ছায়াঘেরা পরিবেশ, থোকা থোকা কফি বিনস হয়ে আছে আশেপাশের গাছগুলোতে, আর রয়েছে গোলমরিচের গাছ, যেগুলো ওই যে দেখুন বড় গাছের গা বেয়ে উঠে গেছে, ওই যে লতানে গাছগুলো ওগুলোই গোলমরিচের গাছ, আর সেগুলো থেকে থোকা থোকা ঝুমকো লতার মতো গোলমরিচ নেমে এসেছে। এই দারিংবাড়ি বেড়াতে এলে আপনি অনেক স্বল্প মূল্যে নানান রকম মশলাপাতি কিনে নিয়ে যেতে পারেন। দারিংবাড়ি টাউনে গভর্নমেন্ট শপ রয়েছে, সেখান থেকে আমরা এখানকার অর্গ্যানিক হলুদ গুঁড়ো, গোলমরিচ, আমসত্ত্ব ইত্যাদি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। তবে কফি এখান থেকে কেনা সাশ্রয়কর নয়, কারণ এখানকার যে উৎকৃষ্ট মানের কফি সেগুলো সবই এক্সপোর্ট হয়ে যায়। লোকালি যে কফিগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি একদমই ভালো না, সেই জন্য এখান থেকে কফি মোটেই কিনবেন না। ভেতরে অনেকটা ঢুকে পড়লে একটা ক্যাফে আর চিলড্রেন্স পার্কও আছে, তবে আমরা এই অরণ্যের মধ্যে ছবি তুলতে তুলতে এতটাই সময় কাটিয়ে ফেলেছিলাম যে সেই ক্যাফে অবধি আমাদের আর পৌঁছানো হয়নি। বর্ষায় দারিংবাড়ি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আপনাদের কাছে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন। আর এই ভিডিও যদি আপনাদের কোনো কাজে লাগে তবে অবশ্যই একটা থ্যাংক ইউ লিখে কমেন্ট করতে পারেন, ভালো লাগবে আমার। এরপর চলে এলাম মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত পাইন ফরেস্ট। এই কফি পার্ক আর পাইন ফরেস্ট একদমই অ্যাডজাসেন্ট এবং হোটেল থেকে অনতি দূরেই অবস্থিত, মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যেই। সেই জন্য খাওয়ার পর লং জার্নি করতে হয়নি আমাদের। পাইন ফরেস্টে এসেও আমরা ফটোশ্যুটে লেগে পড়লাম। বুঝতেই পারছেন 31 জন মহিলা একসাথে হলে নানান রকমের ফটোগ্রাফি নিয়ে এক্সপেরিমেন্ট হতেই থাকে। বর্ষায় যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল দারিংবাড়ির এই পাইন ফরেস্টে, প্রকৃতই উড়িষ্যার কাশ্মীর। কারণ আমাদের এই গোটা ট্যুরে একটুক্ষণের জন্যেও কিন্তু গরম লাগেনি, তবে ব্রহ্মপুরের কাছাকাছি কিন্তু অসম্ভব গরম ছিল। পাইন ফরেস্টের পর গন্তব্য সোজা হোটেল। হোটেলে গিয়ে চা পান করে বিশ্রাম করে নিলাম আমরা বেশ কিছুক্ষণ, আর তারপর সন্ধ্যে 7:30 থেকে বসলো ট্রাইবাল ডান্সের আসর। সেই ট্রাইবাল ডান্সের ভিডিও আমি হোটেল স্নো ক্রিকের রিভিউ ভিডিওতে রেখেছি, আপনারা চাইলে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল এবং পিন করা কমেন্টেও সেই ভিডিওর লিংক দেওয়া আছে। তৃতীয় দিন সকালে আমরা বাক্স প্যাটরা গুছিয়ে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের আমাদের প্রথম গন্তব্য এই মৃদুবান্দা ওয়াটারফল। ওয়েদার কতটা
বিষণ্ণ বুঝতেই পারছেন, তবে এই বিষণ্ণ ওয়েদারে কিন্তু দারুণ ফটোগ্রাফি হয়, সেই জন্য মন একবারে নেচে উঠেছিল। তবে ছাতা হাতে করে ক্যামেরা করতে বেশ কিছু অসুবিধা হচ্ছিল, আর সঙ্গে ছিল রিভু, সেই জন্য তাকেও খেয়াল রাখতে হচ্ছিল কাদার মধ্যে পা পিছলে সে যেন পড়ে না যায়। তাই গোটা ব্যাপারটাই ছিল বেশ চ্যালেঞ্জিং। এই ওয়াটারফলসে যেতে হলেও মোটামুটি 800 মিটার মতো হেঁটে যেতে হবে। শেষের দিকটা সিঁড়ি করা আছে, সেই জন্য বেশি অসুবিধা হয়নি। কংক্রিটের সিঁড়ি থাকার কারণে সেখানে কাদা হয়নি, তাই পা পিছলে যাওয়ার চান্স খুবই কম। খুব সেফলি আমরা আস্তে আস্তে হেঁটে পৌঁছে গেছিলাম মৃদুবন্দা ওয়াটারফলস। জলের অসম্ভব আওয়াজে কান ফেটে যাচ্ছিল। সেই আওয়াজ একটু শুনবেন নাকি আপনারা? আমরা কারুর কথাই এখানে শুনতে পাচ্ছিলাম না, এত বীভৎস আওয়াজ জলের। আর বর্ষায় সমস্ত ওয়াটারফলসই ফুলে ফেঁপে ওঠে, সেই জন্য ভারতবর্ষের যে সমস্ত বড় বড় জলপ্রপাত আছে সেগুলোতে বর্ষাকালেই অনেকে বেড়াতে যান। প্রচুর হাঁটাহাঁটি করে রিভুর বেশ পায়ে যন্ত্রণা করছিল, সেই জন্য আমি এখানে অনেক সময় নষ্ট করিনি। যদিও দিদিরা অনেকক্ষণ ধরে সেলফি গ্রুপি ইত্যাদি তুলছিল, সঙ্গে ভিডিও, কিন্তু আমি রিভুকে নিয়ে আগেই ফিরে এলাম গাড়িতে। গাড়ি আবার ছুটে চলল দুরন্ত গতিতে ঘন কুয়াশার বুক চিরে। আজ বৃষ্টির মাত্রা কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটা বেশি, সেই জন্য গাড়ির গতিও অনেকটাই কম। এর পরের জার্নিটা ছিল অসম্ভব দীর্ঘ। এই মৃদুবান্দা ওয়াটারফলস ঘুরে নিয়ে গাড়ি ছুটে চলল দুরন্ত গতিতে। একে একে আমরা কান্ধামাল জেলা পেরিয়ে গজপতি জেলাতে ঢুকে পড়লাম। দারিংবাড়ির অনতি দূরেই অবস্থিত এই গজপতি ডিস্ট্রিক্ট, আর সেখানেই রয়েছে জিরাঙ্গা মনাস্ট্রি, স্তূপা এবং আরও একটি অসাধারণ ওয়াটারফলস। সেগুলো দেখার জন্যই আমরা প্রায় 3 ঘন্টা গাড়ি করে যেতে লাগলাম। পথে রাস্তার ধারে একটি সুন্দর ধাবাতে করে নিয়েছিলাম লাঞ্চে আজকে ছিল ডিমের ঝোল ভাত। রিভু তো দারুণ ঘুম দিয়ে নিয়েছে বেশ কিছুক্ষণ, এখনও একদম চাঙ্গা, কিন্তু আমার আর ঘুম আসে না। চোখের সামনে এমন সবুজ সুন্দর প্রকৃতি থাকলে ঘুম কি আসে কারুর চোখে? চলে এসেছি খাসাডা ওয়াটারফলস, আর এটাই আমাদের দারিংবাড়ি জার্নির শেষ জলপ্রপাত। এখানে কিন্তু একটুও হাঁটতে হয়নি, গাড়ি একদম নামিয়েছে জলপ্রপাতের ধারেই। পার্কিং লট থেকে মাত্র 100 মিটার চলে আমরা পৌঁছে গেলাম এই জলধারার কাছে। কিন্তু জলপ্রপাত কোথায়? রয়েছে বেশ খানিকটা দূরে। খালি পায়ে জুতো খুলে নদী পার হলাম আমরা। এ ছিল এক অনন্য সাধারণ অভিজ্ঞতা। এখানে জলের গভীরতা ছিল অনেক কম, পায়ের পাতাটা ভিজে ছিল আর কি। সেই জন্য অনায়াসেই আমরা পা টিপে টিপে নদী পার হয়ে চলে গেলাম নদীর অন্য পারে। আর সেখানে করা ছিল একটা ছোট্ট ব্রিজ, যেখানে খরস্রোত ছিল সেই জায়গাটায়, কারণ এই জায়গাটা পায়ে হেঁটে পার করতে গেলে বিপদ হতে পারে পর্যটকদের। খুব সেফলি আমরা পৌঁছে গেলাম নদীর অন্য পারে। আর বর্ষায় একবার জলের রং আর আশেপাশের সবুজের রংটা দেখুন একবার। রিভু কিন্তু সব থেকে বেশি এনজয় করেছে এই খাসাডা ওয়াটারফলসে, সেই জন্য এই জায়গাটি দারিংবাড়ি বেড়াতে এলে একটি মাস্ট গো প্লেস। ওই যে দূরে দেখা যাচ্ছে খাসাডা ওয়াটারফলস। অপূর্ব সুন্দর নয়নাভিরাম এই দৃশ্য দেখতে দেখতে চোখে যেন নেশা লেগে গেছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জলপ্রপাতের সামনে আর তুলেছি প্রচুর ফটো এবং ভিডিও। রিভু সব থেকে বেশি খুশি হয়েছিল এই খাসাডা ওয়াটারফলসে এসে, কারণ ও পা ভিজিয়ে নদীতে নেমেছিল এই খাসাডা ওয়াটারফলসে। আর সঙ্গে যদি জামা কাপড়, টাওয়েল ইত্যাদি রাখা থাকতো তাহলে অনায়াসেই কিন্তু স্নানও করে নেওয়া যেত এই খাসাডা ওয়াটারফলসে। স্নান করা নিয়ে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। এরপর অনতি দূরেই অবস্থিত জিরাঙ্গা মনাস্ট্রিতে চলে এসেছি।
এই মনাস্ট্রি একটি অত্যন্ত সুবিশাল মনাস্ট্রি, উড়িষ্যার মধ্যে মিনি তিব্বত। কারণ এই এলাকায় রয়েছে প্রচুর রিফিউজি তিব্বতীয় সেটেলমেন্ট এবং তারা এখানে বসবাস করে, যেহেতু তাদের উপাসনার জন্যেই তৈরি করা হয়েছে এই সুবিশাল গুম্ফাটি। এবং উড়িষ্যায় এসে এত বড় মনাস্ট্রি দেখে আমরা কিন্তু অভিভূত হয়ে গেছিলাম। ভেতরের ছবিও দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি। এখন আমরা দারিংবাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে। জিরাঙ্গা মনাস্ট্রিতে এসে আমাদের মনে হচ্ছিল ঠিক যেন সিকিমে চলে এসেছি। অন্যান্য মনাস্ট্রির মতো এখানেও রয়েছে উপাসনা গৃহ এবং প্রধান আরাধ্য দেবতা হচ্ছেন গৌতম বুদ্ধ। এছাড়াও গুরু পদ্মসম্ভব, গুরু রিংপোচে ইত্যাদির মূর্তি ছিল প্রার্থনা গৃহের ভেতরে। ভেতরে ঢুকে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেই জন্য বাইরে থেকেই যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করছি। বেড়াতে এসে আমার ছেলের কিন্তু কোনো প্রবলেম হয় না, তার কারণ টাইম টু টাইম তার চাই খাবার আর চাই দৌড়ানোর জন্য বিশাল জায়গা, আর কিচ্ছু চাই না। আসুন একবার পর্দার উপর দিয়ে এক ঝলক ভেতরটা আপনাদের দেখিয়ে দিই, কারণ ভেতরে মোবাইল নিয়ে আমাকে ঢুকতে দেবে না। বিশাল বড় প্রার্থনা গৃহ, এখানে বসে আপনারা মেডিটেট করতে পারেন, কিন্তু আমরা যেহেতু গ্রুপ ট্যুরে এসেছি, সোলো ট্রিপ নয়, সেই জন্য মেডিটেশন করার কিন্তু এতটুকুও অবকাশ ছিল না। সেই জন্য অলসভাবে হেঁটে চলে মনাস্ট্রির আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। ছোট ছোট সবুজ টিলায় ঘেরা মনাস্ট্রি জিরাঙ্গা। আর এখানে রয়েছে বিশাল একটা ওয়াটার বডি, সেখানে পাহাড়ের ঝোড়ার জলকে আটকে রাখা হয়েছে, বিশাল এক সরোবরের আকার নিয়েছে এবং এই জলই কিন্তু মনাস্ট্রিতে ইউজ করা হয়। এখানে থাকবার জন্যও কিন্তু গেস্ট হাউস রয়েছে একটি সুভেনিয়ার শপ এবং একটি ক্যাফেটেরিয়া। তবে আমরা এখানে চা কফি খেয়ে সময় নষ্ট করিনি, কারণ আজকে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে ব্রহ্মপুর। আজ রাতটা আমরা ব্রহ্মপুরেই কাটাবো, সেই জন্যে আমাদের বিশেষ তাড়া নেই। সেই জন্য মনাস্ট্রির অনতিদূরেই অবস্থিত এই স্তূপাতে এসে রিভু অনেকক্ষণ ধরে প্রেয়ার হুইল ঘোরালো। এখানেও কিন্তু ওর দৌড়ানোর জায়গার কোনো অভাব ছিল না, সেই জন্য ছেলের খেলাধুলাটা কিন্তু বেশ ভালোই হয়েছে এই ট্রিপে। 2010 সালে দলাই লামা কর্তৃক এই জিরাঙ্গা মনাস্ট্রির উদ্বোধন হয়েছিল এবং তারপরেও দলাই লামা বেশ কয়েকবার এসেছিলেন উড়িষ্যার গজপতি জেলার এই জিরাঙ্গা মনাস্ট্রিতে। এই স্থানটি ব্রহ্মপুর থেকে মোটামুটি 85 কিলোমিটার দূরে অবস্থিত। 1959 সাল থেকে এখানে তিব্বতীরা বসবাস শুরু করে। তিব্বতীয় রিফিউজি কলোনি নামেও বিখ্যাত এই জিরাঙ্গা। বুদ্ধিস্টরা এখানে তাদের এক নিজস্ব জগৎ গড়ে তুলেছে। এরপর আজকে আমাদের শেষ গন্তব্যে চলে এলাম, সেটি হলো তপ্তপানি হট স্প্রিং। এখানে একটি হট স্প্রিং আছে এবং তার সাথে রয়েছে মন্দির। তবে জায়গাটি আমার খুব বেশি আকর্ষণীয় লাগেনি, সেই জন্য আপনাদের দেখে যদি আকর্ষণ না লাগে তাহলে আপনারাও স্কিপ করতে পারেন এই তপ্তপানি হট স্প্রিং। লোকাল মানুষদেরই ভিড় দেখা গেল এই তপ্তপানি হট স্প্রিংয়ের আশেপাশে। এখানে ঘিয়ের প্রদীপ বিক্রি হচ্ছিল, 5 টাকা 10 টাকা দাম। সেই ঘিয়ের প্রদীপ কিনে আপনি জ্বালাতে পারেন এখানকার মন্দিরে। আর এই ছোট্ট কুণ্ড থেকে গরম জল বেরোচ্ছে, তবে ফুটন্ত জল কিন্তু নয়, তাহলে আপনি ধোঁয়া দেখতে পেতেন। হালকা উষ্ণ জল বেরোচ্ছে এবং সেটি একটি কুণ্ডে জমা হচ্ছে। সেখানে অনেক মানুষ এসে স্নানও করছে, তবে কোনো পর্যটককেই আমরা এখানে স্নান করতে বা মন্দিরে পুজো দিতে দেখিনি। পরন্ত বিকেলে একটি দোকানে জমিয়ে চা খেয়ে নিয়ে তারপর সম্বলপুরি গামছা কিনে নিয়ে আমরা রওনা দিলাম ব্রহ্মপুরের উদ্দেশ্যে। আজকে রাতটা আমরা ব্রহ্মপুরেই স্টেশনের কাছাকাছি একটি হোটেলে কাটাবো। এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো ব্রহ্মপুরে আমাদের থাকা সেই হোটেলের রিভিউ, কারণ গোপালপুর এবং দারিংবাড়ি বেড়াতে এসে অনেককেই ব্রহ্মপুরে ট্রানজিট হিসেবে স্টে করতে হয়, সেই জন্য ভালো হোটেলের সন্ধান দেব।
ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আগামী দিনে আসতে চলেছে অসংখ্য ইন্টারেস্টিং ট্রাভেল রিলেটেড ভিডিও। স্টে টিউনড।